নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, ইস্টবেঙ্গল কিন্তু এই মরশুমে দ্বিতীয় ডার্বি অর্থাৎ ডুরান্ড কাপের ডার্বিটাও কিন্তু কলকাতা লিগের ডার্বির পর ডুরান্ড কাপের ডার্বিটাও কিন্তু ইস্টবেঙ্গল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে কিন্তু পরাস্ত করলো। এর আগে কলকাতা লিগেও ডার্বিতে ইস্টবেঙ্গল জিতেছিল, আর ডুরান্ড কাপের যে কোয়ার্টার ফাইনালে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে এশিয়ার সবথেকে বড় ডার্বি এবং ওয়ান অফ দ্য বিগেস্ট ডার্বি অফ ওয়ার্ল্ড ফুটবল, বিশ্ব ফুটবলের অন্যতম বড় ডার্বি হিসাবে আমরা চিনি। শতবর্ষ প্রাচীন একটা ডার্বি। এই ডার্বির ঐতিহ্যই আলাদা। এই ডার্বি বহু নায়ক বানিয়েছে, বহু প্লেয়ারকে কিন্তু খলনায়কও বানিয়েছে। তো সেই চিরপ্রতিদ্বন্দ্বী গর্বের যে ডার্বি, আমাদের বাঙালিদের যে ডার্বি, সেই ডার্বিতে কিন্তু এই মরশুমের দ্বিতীয় ডার্বিতেও মোহনবাগানকে 2-1 গোলে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু পরাস্ত করেছে ইস্টবেঙ্গল। আর ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু 2টি গোলই করেছে তাদের স্ট্রাইকার দিমিত্রি দিয়ামান্তাকোস, এবং মোহনবাগানের পক্ষে 1টি গোল করেন তাদের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। এই হচ্ছে খেলার রেজাল্ট। তো ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং যোগ্য টিম হিসেবেই জিতেছে এক কথায় বলতে গেলে। তো বন্ধুগণ, চলুন আলোচনা করে নিই যে এই যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বিটা হয়েছে, এখানে কোন জায়গায় ইস্টবেঙ্গল এগিয়ে ছিল এবং মোহনবাগান কোন জায়গায় পিছিয়ে ছিল। তো এইটা নিয়ে আপনাদের সাথে বন্ধুগণ একটু আলোচনা করে নেওয়া যাক। তো আপনারাও তারপর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কি কি কারণ, যে ইস্টবেঙ্গলের এগিয়ে থাকার কি কি কারণ আর মোহনবাগানের পিছিয়ে থাকার কি কি কারণগুলো অবশ্যই কমেন্ট বক্সেও কিন্তু আপনারা জানাবেন। তো বন্ধুগণ, ইস্টবেঙ্গল কিন্তু শুরু থেকেই কিন্তু যে ইস্টবেঙ্গলের প্রথম যে কারণ এগিয়ে থাকার এই ডার্বিতে, আমি কিন্তু বলেছিলাম আগের ভিডিওতেও যে এই ডার্বিটা কিন্তু অতটা সহজ হবে না। যে গত কয়েকটা সিজন ধরে, বিগত 2-3টে সিজন ধরে আমরা যেভাবে ডার্বি দেখে আসছি, যে একটা একপেশেভাবে মোহনবাগান কিন্তু আধিপত্য নিয়ে কিন্তু নামতো ডার্বিতে, কিন্তু রেজাল্টও সেই কথাই বলছে। মোহনবাগান কিন্তু যথেষ্ট এগিয়ে থেকে নামতো এবং মোহনবাগানের পক্ষেই কিন্তু বিগত কয়েকটা ডার্বির রেজাল্ট কিন্তু গেছে। তো এই ডার্বিটা কিন্তু অতটা সহজ মোহনবাগানের জন্য হবে না। এইটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এই ডার্বিটা কিন্তু আমরা দেখতে চলেছি একটা 50-50 লড়াই। তো সেইটাই হয়েছে কালকে। অসাধারণ একটা ডার্বি আমরা কিন্তু উপহার পেয়েছি। দর্শকরা মাঠে যায় কিন্তু এরকম একটা ডার্বি দেখার জন্যই, যে সমানে সমানে লড়াই হবে এবং সমানে সমানে যুদ্ধ হবে। সেই ডার্বি কিন্তু কালকে আমরা দেখেছি। তো বন্ধুগণ, ইস্টবেঙ্গল কিন্তু প্রথম যে কারণটা কালকে এগিয়ে থাকার, জেতার যে প্রথম কারণ, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু জেতার যে তাগিদ, এই যে জেতার তাগিদটা কিন্তু ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু প্রথম থেকেই কিন্তু শুরু থেকেই যে জেতার তাগিদটা, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু দেখা যাচ্ছিল। তো এইটা কিন্তু তাদেরকে অনেকটা এগিয়ে রেখেছিল, শুরুতেই এগিয়ে দেয় যে জেতার যে তাগিদ, যে প্রত্যেকটা বলের যে পেছনে দৌড়, প্রেসিং ফুটবল। দ্বিতীয় যেটা কারণ, যে প্রেসিং ফুটবল, কি লেভেলের প্রেসিং ফুটবল। প্রথম থেকেই কিন্তু ইস্টবেঙ্গল মারাত্মক একটা প্রেসিং ফুটবল শুরু করে। মোহনবাগান কিন্তু বল ধরলেই কিন্তু 1-2 করে প্লেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাড়া লাগাচ্ছে, যেখানেই বল পাক না কেন। ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু অনেকটা ওপর থেকে খেলছে এবং তাদের কিন্তু তাড়া লাগিয়ে যাচ্ছে কন্টিনিউ। কিন্তু প্লেয়াররা কিন্তু মোহনবাগানের বল পায়ে, তারা যদি ইস্টবেঙ্গলের প্লেয়াররা যদি বল লুজ করে, সঙ্গে সঙ্গে কিন্তু সেই বলটা আবার নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য কিন্তু দুর্দান্ত একটা প্রেস করছিল। তো এইটা হচ্ছে দ্বিতীয় কারণ, প্রেসিং ফুটবল। তৃতীয় যেটা কারণ, সেটা হচ্ছে অস্কার ব্রুজোর অসাধারণ কিন্তু ট্যাকটিক্স। অস্কার ব্রুজো অসাধারণ একটা পরিকল্পনা করেছিলেন, যে তিনি দেখেছিলেন যখন যে ম্যাকলারেনকে বল সাপ্লাই দেওয়ার মতো লোক কিন্তু আছে সাহাল আর লিস্টন। এই দুজনকে যদি অফ করে দেওয়া যায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু অনেকটা সুবিধে হয়ে যাবে, গোল করার লোক আর কিন্তু থাকবে না। সেইটাই হয়েছে কালকে।
অস্কার ব্রুজো কিন্তু লিস্টনকে কিন্তু পুরোপুরি মানে লেফট উইংয়ে রাকিব এবং এডমুন্ডকে দিয়ে কিন্তু পুরোপুরি ব্লক করে দেয় লিস্টনকে খেলতেই দেয়নি। আর সাহালকেও ঠিক তাই, সাহালকে মাঝ মাঠে কিন্তু অসাধারণভাবে ব্লক করছিল, মানে কখনো মিগুয়েল কখনো সল, দুজনে কিন্তু অসাধারণভাবে বল পেলেই কিন্তু তারা কিন্তু গায়ে ঢুকে যাচ্ছিল সাহালের। তো সাহাল এবং লিস্টন এই দুজনকে কিন্তু অস্কার ব্রুজো কালকে কিন্তু খেলতে দেয়নি। এইটাও কিন্তু একটা কারণ যে মানে ম্যাকলারেন কিন্তু সেরকম স্ট্রাইকার না যে নিজে একক দক্ষতায় গোল করবে, তাকে বল দিতে হবে তবে তিনি কিন্তু গোল করবে। আমরা যেটা দেখেছি যে দূরপাল্লা শটে গোল বা কিছু এই টাইপের কিন্তু তিনি কিন্তু সেরকম স্ট্রাইকার নয় ম্যাকলারেন, তিনি প্রপার বক্স স্ট্রাইকার। তো তাকে বল সাপ্লাই কিন্তু কালকে দিতে দেয়নি, অফ করে দিয়েছে সাহাল এবং লিস্টনকে অস্কার ব্রুজো। এইটা তৃতীয় কারণ। আর চতুর্থ কারণ আর একটা ইস্টবেঙ্গলের যেটা চোখে পড়ল যে মাঝ মাঠের অসাধারণ কন্ট্রোল। মিগুয়েল ফেরেরা কি লেভেলের প্লেয়ার ভাই, সত্যি অসাধারণ একটা রিক্রুট করেছে ইস্টবেঙ্গল এই সিজনে। মিগুয়েল ফেরেরা অসাধারণ, যেমন লেবার দেয়, যেমন পাসিং ক্ষমতা, মানে অসাধারণ। বল কাড়ার সময় স্ন্যাচিং, মানে ডিফেন্সও খুব ভালো আর অ্যাটাকিং তো ভালোই, মানে অ্যাটাকিং পাস বাড়ানোর ক্ষমতা। তো কালকে ফারাক করে দিয়েছে মাঝ মাঠে মিগুয়েল ফেরেরা। আর সল ক্রেসপোও কিন্তু যথেষ্ট ভালো, মানে মিডফিল্ডটাকে অসাধারণ কন্ট্রোল করেছে ইস্টবেঙ্গল। আর পঞ্চম কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে কেভিন সিবিলে আনোয়ার অসাধারণ, মানে ম্যাকলারেনকে নড়তে দেয়নি সিবেলে। সত্যি যে তিনি আর্জেন্টিনার যে টপ ক্লাব খেলা প্লেয়ার, আর্জেন্টিনার ফার্স্ট ডিভিশন ক্লাব খেলা প্লেয়ার, সত্যি দেখে বোঝা যাচ্ছিল কালকের পারফরমেন্সে। এর আগে তিনি অতটা পরীক্ষিত ছিলেন না, মানে ছোট টিমের সাথে খেলেছিলেন, কিন্তু কালকে যথেষ্ট বড় টিম মোহনবাগানের মতো টিমের বিপক্ষে কিন্তু তিনি তার জাত কিন্তু চিনিয়ে দিয়েছেন। কেভিন সিবিলে অসাধারণ পারফরমেন্স, ম্যাকলারেনকে খেলতেই দেয়নি। তো এই হচ্ছে 5টা কারণ ইস্টবেঙ্গলের এগিয়ে থাকার আমার চোখে। তো আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আর কি কারণ ইস্টবেঙ্গলের এগিয়ে থাকার। তো আর মোহনবাগান কোন কোন জায়গায় ল্যাগ করেছে কালকে, সেটা হলো প্রথম যেটা মোহনবাগানের যেটা কারণ, সেটা হচ্ছে প্রথম থেকেই যে মানে জেতার যে তাগিদটা, তারা কিন্তু ম্যাচটাকে অনেকটা ইজিভাবে নিয়ে নেয়। কারণ তাদের কিন্তু এখনও সেই ফিটনেসটা, যে মানে তারা প্র্যাকটিস শুরু করেছে এই কিছুদিন হলো, 1 সপ্তাহ হলো তারা প্র্যাকটিস শুরু করেছে। তো টিমের যে ফিটনেসটাই মানে একদমই আনফিট টিমটা 90 মিনিট খেলার মতো কিন্তু টিমটা এখনও সেই জায়গায় নেই মোহনবাগানের, যে 90 মিনিট খেলবে প্লেয়ারগুলো। আর বিদেশিদের অবস্থা তো আরোই খারাপ, মানে কামিংস, তারপর দিমি পেত্তাতোস পরে নামলো, এখনও অনেক প্র্যাকটিস করতে হবে, মানে প্রি সিজন কিছুই করেনি বোধহয়, খেলা দেখে মনে হলো। তো এটা খুবই একটা মানে খারাপ, যে মানে সবার শেষে যে একটা চ্যাম্পিয়ন টিম তারা কেন এরকমভাবে মাঠে নামবে, যে আনফিট প্লেয়ার নিয়ে। তো এইটা একটা প্রধান কারণ মোহনবাগানের কালকে মানে হারার প্রধান কারণ, যে টিমটার ম্যাচ ফিটনেস এবং প্লেয়ারদের ফিটনেসের অভাব, এটা প্রধান কারণ। দ্বিতীয় যেটা কারণ, সেটা হচ্ছে মাঝ মাঠে যে প্লে মেকিং মিডফিল্ডার, মানে অ্যাটাকিং মিডফিল্ডারের অভাব। যতই হোক সাহালকে দিয়ে কিন্তু ছোট ম্যাচ, মানে এই বড় ম্যাচে কিন্তু সাহালকে দিয়ে শুধু হবে না। তো মোহনবাগানের খেলা তৈরি করার যে মানে মাঝখানের যে অ্যাটাকিং মিডফিল্ডার, সেইটার কিন্তু বড় অভাব। শুধু সাহালকে দিয়ে কিন্তু হবে না। একটা বিদেশি ভালো, মানে গ্রেগ স্টুয়ার্ট যে খেলাটা আগের মরশুমে খেলতো, যে খেলা যেভাবে তৈরি করতো, গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার কিন্তু একটা মোহনবাগানের ইমিডিয়েট দরকার। নাহলে কিন্তু পুরো সিজনে কপালে দুঃখ আছে মোহনবাগানের। এরপর আবার এসিএল খেলতে যাবে, এসিএল 2-তে। তো শুধু সাহালকে দিয়ে কিন্তু পসিবল না, মানে অ্যাটাকিং মিডফিল্ডার। তো রিপ্লেসমেন্ট চাই, মানে বিদেশি। মোহনবাগান এখনও অবধি 6ষ্ঠ বিদেশি তারা কিন্তু নেয়নি। তো সেই জায়গায় কিন্তু 6ষ্ঠ বিদেশি হিসাবে একটা কিন্তু ভালো গ্রেগ স্টুয়ার্টের মতো একটা ভালো অ্যাটাকিং মিডিও কিন্তু ইমিডিয়েট লাগবে, ইমিডিয়েট দরকার
কিচ্ছু করার নেই। মোহনবাগানকে ভালো পারফর্ম করতে গেলে একটা ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু এক্ষুনি লাগবেই, এই মুহূর্তে ইমিডিয়েট লাগবে। আর তারপর তৃতীয় যে কারণটা সেটা কিন্তু যে মানে মানবীর আর লিস্টন, এই দুটো মোহনবাগানের দুটো উইং, তো তাদের রিপ্লেসমেন্ট কোথায় এই মুহূর্তে? লিস্টন বা মানবীর যদি চোট পায় তো সেই উইংয়ে তো প্লেয়ার কোথায়? লিস্টন কোলাসোর জায়গায় তার রিপ্লেসমেন্টে আশিক কুরুনিয়ান ছিল, তাকেও কিন্তু ছেড়ে দিয়েছে, তাই কিন্তু মোহনবাগান এই সিজনে ছেড়ে দিয়েছে। তো লিস্টন বা মানবীর যদি চোট পায় তাদের কিন্তু জায়গা কভার করার কিন্তু প্লেয়ার কিন্তু নেই। তো এই হচ্ছে মোহনবাগানের কিন্তু অনেকগুলো কারণ। আর একটা হচ্ছে যেটা চতুর্থ যে কারণ, যে মোহনবাগানের কিন্তু কোচও কিন্তু এই গেমটাকে খুব সিরিয়াসলি কিন্তু নেয়নি ম্যাচটাকে। কারণ প্রথমের টাইম দেখেই কিন্তু টাইম চুজ দেখেই তো খুব মানে লাইটলি নিয়ে নিয়েছিল ম্যাচটাকে। নাহলে কেন এরকম মানে প্রথম একাদশ কেন দেখবো আমরা? মোহনবাগানের যে প্রথম একাদশ, যে এত বড় ম্যাচ একটা ইস্টবেঙ্গলের সাথে ডার্বি খেলতে নামছে, সেই জায়গায় পাসাং দর্জি তামাং কেন শুরু করবে? মানবিন নেই বলে পাসাং দর্জি তামাং শুরু করবে কেন? 3টে বিদেশি ছিল মাঠে প্রথম একাদশে, 4টে বিদেশি কেন নয়? প্রথম একাদশে 4টে বিদেশি কেন নয়? কামিংসকে প্রথম থেকেই তো নামানো উচিত ছিল। কামিংসকে প্রথম থেকেই, যে সেকেন্ড হাফে যখন কামিংসকে নামালো, তো কামিংসকে কেন প্রথম হাফে কেন নামালো না? তো 3টে বিদেশি নিয়ে শুরু করলো, মানে ইস্টবেঙ্গলকে খুবই হালকাভাবে কিন্তু নিয়েছিল ইস্টবেঙ্গলকে। কামিংসকে কিন্তু তাহলে মানে প্রথম থেকে কিন্তু শুরু করানো উচিত ছিল মলিনার। কারণ মানে পাসাং তামাংয়ের মধ্যে কিন্তু সেই মানে যে বড় ম্যাচে, যে প্রথমেই বড় ম্যাচে নামিয়ে দেওয়া, এটা কিন্তু একদমই উচিত হয়নি। তো যখন মাঝে বল তৈরি করার প্লেয়ার নেই, কামিংস নামার পর কিন্তু মোহনবাগান সেকেন্ড হাফে অনেকটা কিন্তু বেটার লাগছিল, আক্রমণও করছিল অনেক। তো এটা প্রথম থেকেই করা উচিত ছিল, যে 4টে বিদেশি নিয়ে কেন 3টে বিদেশি নিয়ে নামবো? এত বড় ম্যাচ হালকাভাবে নিয়েছিল খুব ম্যাচটাকে। প্রথমেই কিন্তু মলিনা ম্যাচটাকে খুব হালকাভাবে নিয়েছিল। আরও একটা কারণ যেটা, যে মোহনবাগানের কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রপার যে ইন্ডিয়ান সেন্টার ব্যাক, ভালো সেন্টার ব্যাক, সেটার কিন্তু বড় অভাব। একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক কিন্তু এই মুহূর্তে লাগবে। তো যদি দুটো বিদেশি সেন্টার ব্যাক খেলছে বটে, কিন্তু একটা যদি সেন্টার ব্যাকে যদি ইন্ডিয়ান প্লেয়ার খেলে, মেহতাব সিংয়ের সাথে ডিলটা কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, যে মানে ডিলটা আদৌ হয়েছে কি হয়নি। তো মেহতাব সিংয়ের মতো কিন্তু একটা ডিফেন্ডার এই মুহূর্তে লাগবে, তাহলে আপফ্রন্টে কিন্তু একটা বিদেশি বেড়ে যাবে তখন মোহনবাগানের। তো 4টে বিদেশি খেলতে পারবে একটা ম্যাচে, তো দুটো ডিফেন্সে খেলছে, দুটো ওপরে, তখন কিন্তু একটা বিদেশি কিন্তু ওপরে অটোমেটিক বেড়ে যাবে। তো মেহতাব সিংয়ের মতো কিন্তু যদি মেহতাব সিংকে না পাওয়া যায়, অন্তত প্রীতম কোটালের মতো প্লেয়ার এখনও কিন্তু কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ নয়, তাকে কিন্তু দেখতে পারে নিয়ে, তো কাজ চালানোর মতো। তো ইন্ডিয়ান সেন্টার ব্যাকেরও একটা অভাব। তো মোহনবাগানের কিন্তু অনেক কিছু ভাবার আছে এই মুহূর্তে। তো দুটো উইংয়েও মানবির লিস্টনের রিপ্লেসমেন্ট কেউ নেই, তাদের চোট হয়ে গেলে তাদের রিপ্লেস করার মতো প্লেয়ার নেই, একটা ভালো সেন্টার ব্যাক নেই, সব থেকে বড় কথা ভালো এই মুহূর্তে ইমিডিয়েট মিডফিল্ডার লাগবে। ইস্টবেঙ্গলের কিন্তু এই ব্যাপারটা কিন্তু আছে, মিডফিল্ড কিন্তু যথেষ্ট ভালো ইস্টবেঙ্গলের। রাশিদি, মিগুয়েল ফেরেরা, তারপর সল ক্রেসপো, এরকম মাঝমাঠ। সেই জায়গায় মোহনবাগানের কোনো বিদেশিই নেই, প্রপার যে মিডফিল্ডার বিদেশি, না ডিফেন্সিভ না অ্যাটাকিং মিডফিল্ড, কোনো কিন্তু বিদেশি একটাও নেই। গ্রেগ স্টুয়ার্ট চলে যাওয়ার পর গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার কিন্তু ইমিডিয়েট অ্যাটাকিং মিডফিল্ডার দরকার। অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার দুটোই কিন্তু এই মুহূর্তে খুবই দরকার মোহনবাগানের, নাহলে কিন্তু খুব দুঃখ আছে। কারণ সামনেই কিন্তু সেপ্টেম্বরে ACL 2 এর কিন্তু ম্যাচ আছে। তো কতটা কি মানে মোহনবাগান তৈরি হবে, মোহনবাগানের ফিটনেসের বড়ই অভাব। ফিটনেস সেই লেভেলে নিয়ে যেতে হবে ACL 2 এ যদি কিছু করার থাকে। তো এই হচ্ছে
দুটো টিমের হচ্ছে কম্প্যারিজন, মানে ইস্টবেঙ্গল কোথায় এগিয়ে এবং মোহনবাগান কোথায় পিছিয়ে, এইগুলো আমার মনে হয়েছে। বন্ধুগণ, আপনারাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতটা, ডার্বিতে যে কে কোন জায়গায় পিছিয়ে ছিল। আর সত্যি ইস্টবেঙ্গল কিন্তু যোগ্য টিম হিসাবেই জিতেছে ডার্বিটা। তো খুব ভালো, মানে একটা অসাধারণ একটা ডার্বি কিন্তু সবাই, মানে ফুটবল প্রেমীরা যারা মাঠে যায় ডার্বি দেখার জন্য, অসাধারণ একটা ডার্বি কিন্তু উপহার পেয়েছে। তো বন্ধুগণ, এইটাই বলার ছিল। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা কেমন লাগলো, কোথায় কে কোথায় পিছিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।